আমরা সবাই তো একটা বিশাল বাতাসের সমুদ্রে ডুবে আছি, তাই না? যদিও খালি চোখে একে দেখা যায় না, কিন্তু এই অদৃশ্য বায়ুমণ্ডলই আমাদের পৃথিবীকে সব বিপদ থেকে বাঁচিয়ে রেখেছে। চলুন আজ এর অলিগলিতে ঢুকে এর রহস্যগুলো জেনে নেওয়া যাক। আচ্ছা, আমরা যে মাথার উপরে বিশাল নীল আকাশটা দেখি, এটা আসলে কি বলুন তো? এটা কিন্তু একদমই কোনো ফাঁকা জায়গা নয়। এটা আসলে গ্যাসে ভরা একটা বিরাট অদৃশ্য চাদর। এই যে গ্যাসের আবরণ, এটাই হচ্ছে আমাদের গ্রহের আসল বর্ম বা রক্ষা কবচ। ভাবা যায়, এই চাদরটা না থাকলে পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্বই থাকত না। তো এই বায়ুমণ্ডলে কি কি আছে? বেশিরভাগটাই হলো নাইট্রোজেন আর অক্সিজেন, কিন্তু মজার ব্যাপার হলো কার্বন ডাই অক্সাইডের মতো কিছু গ্যাস পরিমাণে খুবই সামান্য হলেও আমাদের পৃথিবীর তাপমাত্রাকে ঠিকঠাক রাখার জন্য এদের ভূমিকা কিন্তু অসামান্য গুরুত্বপূর্ণ। বেশ, তাহলে আর দেরি কেন, চলুন একেবারে মাটি থেকে সোজা ওপরের দিকে মহাকাশের দিকে একটা যাত্রা করা যাক। দেখে নিই বায়ুমণ্ডলের স্তরগুলো ঠিক কেমন। আমাদের যাত্রার প্রথম স্টপ হল ট্রোপোস্ফিয়ার, মানে যে স্তরে আমরা সবাই থাকি। যত ঝড়, বৃষ্টি, মেঘ সবকিছু কিন্তু এখানেই হয়। এ কারণে এর আরেক নাম ক্ষুব্ধমণ্ডল। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এখান থেকে যতই উপরে ওঠা যাবে, প্রতি 1000 মিটারে তাপমাত্রা প্রায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকে। ট্রোপোস্ফিয়ারের ঠিক উপরেই আছে স্ট্র্যাটোস্ফিয়ার, আর এই স্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো ওজোন লেয়ার। এটাই সূর্যের মারাত্মক ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে আমাদের বাঁচিয়ে রাখে। অনেকটা একটা প্রাকৃতিক সানস্ক্রিনের মতো, তাই না? এরপর আমরা পৌঁছব মেসোস্ফিয়ারে। একে বলা যেতে পারে আমাদের গ্রহের মহাকাশ রক্ষী, কারণ মহাকাশ থেকে যে হাজার হাজার উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে, তার বেশিরভাগই কিন্তু এই স্তরে এসেই জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। আমাদের জন্য একটা দারুণ সেফটি শিল্ড। এবার হলো থার্মোস্ফিয়ার। এখানে কিন্তু অসাধারণ সব ঘটনা ঘটে, যেমন ধরুন মেরুপ্রভা বা অরোরা। সেই যে আকাশে সবুজ নীল আলোর খেলা দেখা যায়, সেটা এখানেই তৈরি হয়। আর এখানেই আছে আয়োনোস্ফিয়ার, যেখান থেকে রেডিও তরঙ্গ ধাক্কা খেয়ে ফিরে আসে। এ কারণেই আমরা দূর দূরান্তের রেডিও স্টেশন শুনতে পাই। তো বায়ুমণ্ডলের স্তরগুলো তো আমরা চিনে নিলাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বড় একটা সিস্টেম, এটা চলে কিসের জোরে? এর শক্তিটা আসে কোথা থেকে? উত্তরটা খুব সহজ, সূর্য। আচ্ছা, সূর্য থেকে যে বিপুল পরিমাণ আলো আর তাপ পৃথিবীতে আসে, তার পুরোটাই কিন্তু পৃথিবীকে গরম করে না। এর একটা বড় অংশ কোনো কাজ না করেই আয়নার মতো প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যায়। এই ফিরে যাওয়ার ঘটনাটাকেই ভূগোলের ভাষায় বলে অ্যালবেডো। ভাবা যায়, প্রায় 1/3, মানে 34% সৌরশক্তি পৃথিবীকে ছুতেও পারে না, তার আগেই ফেরত চলে যায়। আর এই ফেরত পাঠানোর কাজটা সবচেয়ে বেশি করে আকাশে ভেসে থাকা সাদা মেঘেরা। আমরা তো সবাই জানি যে যত ওপরে ওঠা যায় তত ঠান্ডা বাড়ে, কিন্তু মাঝে মাঝে বিশেষ কিছু পরিস্থিতিতে ঠিক এর উল্টো ঘটনা ঘটে। মানে ওপরে উঠলে ঠান্ডার বদলে গরম লাগে। এই অদ্ভুত ঘটনাটাকেই বলে বৈপরীত্য উত্তাপ। বিশেষ করে শীতকালে পরিষ্কার আকাশে পাহাড়ি এলাকায় এটা খুব দেখা যায়। এই যে পৃথিবীর কোথাও বেশি গরম, কোথাও কম গরম, এই তাপমাত্রার পার্থক্যের জন্যই কিন্তু বায়ুচাপেরও পার্থক্য হয়। আর চাপ যেখানেই কম বেশি হবে, সেখানেই বাতাস বইতে শুরু করবে, মানে বায়ুপ্রবাহ তৈরি হবে। চলুন এবার এই বায়ুচাপ আর বায়ুপ্রবাহের ব্যাপারটা একটু বুঝে নিই। অনেকেই হয়তো অবাক হবেন, কিন্তু বাতাসেরও ওজন আছে, আর সমুদ্রপৃষ্ঠের সেই ওজনের গড় চাপ হল 1013.25 মিলিবার। গ্লোবাল ওয়েদারের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হল ITCZ, মানে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এটা হলো নিরক্ষরেখার কাছের একটা নিম্নচাপ এলাকা, যেখানে উত্তর আর দক্ষিণ গোলার্ধের দুটো বড় বায়ুপ্রবাহ এসে একসঙ্গে মেশে, আর এর প্রভাব পড়ে সারা পৃথিবীর আবহাওয়ার ওপর। বাতাসের শক্তি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তার একটা দারুণ উদাহরণ হল গর্জনশীল 40। দক্ষিণ গোলার্ধে 40 থেকে 50 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কোনো স্থলভাগ না থাকায় পশ্চিমা বায়ু এখানে কোনো বাধা ছাড়াই একেবারে গর্জন করতে করতে ছুটে চলে। নামটা শুনলেই কেমন একটা অনুভূতি হয়, তাই না? এই বায়ুপ্রবাহ থেকেই কিন্তু ঘূর্ণি বাতাসেরও জন্ম হয়। যেমন ধরুন ঘূর্ণবাত বা সাইক্লোন, যার কেন্দ্রে থাকে নিম্নচাপ,
আর বাতাস ঘুরতে ঘুরতে ভেতরের দিকে ঢোকে। আর ঠিক তার উল্টোটা হল প্রতীপ ঘূর্ণবাদ, যার কেন্দ্রে থাকে উচ্চচাপ আর বাতাস বাইরের দিকে বেরিয়ে যায়। এতক্ষণ আমরা বায়ুমণ্ডলের গঠন, তাপ, চাপ নিয়ে কথা বললাম। এবার আসা যাক সেই জিনিসটার কথায়, যেটা পুরো বায়ুমণ্ডলকে সবচেয়ে বেশি জীবন্ত, সবচেয়ে বেশি পরিবর্তনশীল করে তোলে, আর সেটা হলো জলীয় বাষ্প বা জল। বৃষ্টিপাতের একটা খুব ইন্টারেস্টিং ধরন হল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। দেখুন কি হয় এখানে। জলীয় বাষ্পে ভরা বাতাস যখন ছুটে আসতে গিয়ে একটা পাহাড়ে ধাক্কা খায়, তখন সেটা বাধ্য হয়ে পাহাড়ের গা বেয়ে ওপরে উঠতে শুরু করে। আর ওপরে উঠলেই তো ঠান্ডা, ফলে জলীয় বাষ্প জমে মেঘ তৈরি হয়। আর পাহাড়ের যেদিকে বাতাসটা ধাক্কা খেল, সেই প্রতিবাদ ঢালে ঝেঁপ পেয়ে বৃষ্টি নামে। কিন্তু পাহাড়ের অন্যদিকে মানে অনুবাদ ঢালে যখন বাতাসটা পৌঁছায়, তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাই সেখানে বৃষ্টি হয় না বললেই চলে, তৈরি হয় বৃষ্টির ছায়া অঞ্চল। তাহলে বায়ুমণ্ডল নিয়ে আমাদের এই যে এতক্ষণের আলোচনা, এখান থেকে মূল কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতেই হবে, চলুন একবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমত, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আর তাদের নিজ নিজ কাজ। দ্বিতীয়ত, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা আমাদের রক্ষা কবচ, মানে ওজোন স্তর। তৃতীয়ত, সূর্যের তাপের কম বেশির জন্যই যে বায়ুচাপ আর বায়ুপ্রবাহ তৈরি হয়, সেই ধারণাটা। আর সবশেষে আবহাওয়া, উল্কাপাত, মেরুপ্রভার মতো অসাধারণ সব ঘটনা যা এই বায়ুমণ্ডলেই ঘটে। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়, আমরা তো দেখলাম বায়ুমণ্ডল কতটা জটিল আর সূক্ষ্ম একটা ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। এখন ভাবার বিষয় হলো আমাদের নানা কাজকর্ম কিভাবে এই প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করছে, আর পৃথিবীর জলবায়ু পরিবর্তনে এর ভূমিকা ঠিক কতটা। আমরা যে বাতাসে শ্বাস নিই, সেটাকে কি কখনো শুধু বাতাস ছাড়া অন্য কিছু মনে হয়েছে? আসলে কিন্তু আমাদের মাথার ওপর রয়েছে এক বিশাল অদৃশ্য চাদর, একটা স্তর যা পৃথিবীতে জীবনকে সম্ভব করে তুলেছে। তো চলুন মাধ্যমিক ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় বায়ুমণ্ডল, সেটাকে নিয়ে আজ একটু অন্যভাবে আলোচনা করা যাক। ভাবুন তো একবার, আমরা সবাই আসলে একটা অদৃশ্য সাগরের একেবারে তলায় বাস করি। কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই কিন্তু সত্যি। তো কেমন সেই সাগর? চলুন আজ সেই রহস্যময় জগতের গভীরে ডুব দেয়া যাক। আমাদের আজকের যাত্রাপথটা তাহলে কী রকম হবে? প্রথমে আমরা এই অদৃশ্য সাগরটার পরিচয় জানব, তারপর এর এক একটা স্তর পেরিয়ে একেবারে ওপরে উঠব। দেখব ঠিক কোন শক্তি এই বায়ুমণ্ডলকে চালাচ্ছে আর কিভাবে তৈরি হচ্ছে ঝড় বৃষ্টির মতো ঘটনাগুলো, যেগুলো সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে। এই যে বায়ুর অদৃশ্য সাগরটা আমাদের চারদিকে রয়েছে, এর ভেতরে ঠিক কি কি আছে? আসুন এটাকে একটু ব্যবচ্ছেদ করে দেখি। এই চারটা একবার দেখুন। আমাদের নিঃশ্বাসের বাতাসটার বেশিরভাগটাই হলো নাইট্রোজেন আর অক্সিজেন, কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। ওই যে ছোট্ট একটা অংশ দেখছেন, কার্বন ডাইঅক্সাইড, মাত্র 0.033%। ওইটুকুই কিন্তু পৃথিবীর তাপমাত্রার রিমোট কন্ট্রোলের মতো কাজ করে। এর পরিমাণে সামান্য একটু ওলটপালট হলেই পৃথিবীতে বিরাট কিছু ঘটে যেতে পারে। বেশ, এবার সিট বেল্টটা ভালো করে বেঁধে নিন, কারণ আমরা এবার সোজা ওপরের দিকে উঠতে শুরু করব। বায়ুমণ্ডল কিন্তু একটা মাত্র স্তর না, বরং অনেকটা পেঁয়াজের খোসার মতো এর বেশ কয়েকটা আলাদা আলাদা লেয়ার আছে। আর প্রত্যেকটা স্তরের চরিত্র একদম আলাদা। চলুন এক এক করে সেই স্তরগুলো পেরোনো যাক। আমরা ঠিক এই স্তরটাতেই বাস করি, ট্রোপোস্ফিয়ারে। জানলার বাইরে যে মেঘ, বৃষ্টি, ঝড়ঝাপটা যা কিছু দেখি আমরা, আবহাওয়ার সমস্ত নাটকীয় ঘটনা কিন্তু এই স্তরেই ঘটে। এজন্য এটাকে বায়ুমণ্ডলের অ্যাকশন জোনও বলা যেতে পারে। কখনো কি মনে হয়েছে যে পাহাড়ে উঠলে ঠান্ডা লাগে কেন? এর পেছনের কারণটাই হলো উষ্ণতা হ্রাসের হার। সোজা কথায় ট্রোপোস্ফিয়ারে একটা নিয়ম আছে, মাটি থেকে যত ওপরে ওঠা যাবে তাপমাত্রা তত কমতে থাকবে। আর হিসেবটা কি? প্রতি 1 কিলোমিটার উচ্চতায় টেম্পারেচার প্রায় 6.4 ডিগ্রি সেলসিয়াস করে কমে যায়। এই সংখ্যাটা আর কনসেপ্টটা দুটোই কিন্তু পরীক্ষার জন্য মনে রাখাটা মাস্ট। ট্রপোস্ফিয়ারের সব ঝড়ঝঞ্ঝা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম একদম শান্ত একটা জায়গায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। এখানকার বাতাস এতটাই স্থির যে জেট প্লেনগুলো আরামে চলার জন্য এই লেয়ারটাকেই বেছে নেয়। কিন্তু এর আসল পরিচয় আরও অনেক বড়। এটা হলো পৃথিবীর একটা অদৃশ্য রক্ষা কবচ।
এই রক্ষা কবচটার নাম হল ওজোন স্তর। এটা ঠিক যেন পৃথিবীর একটা প্রাকৃতিক সানস্ক্রিন। সূর্য থেকে আসা মারাত্মক ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মিকে এটা একাই শুষে নেয় আর আমাদের সবাইকে রক্ষা করে। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? জেট প্লেন যদি স্ট্র্যাটোস্ফিয়ারে ওড়ে, তাহলে তার উপরে কি আছে? মানে মহাকাশ থেকে পৃথিবীর দিকে যে উল্কাপিণ্ডগুলো ছুটে আসে, সেগুলোর কি হয়? চলুন তো পরের স্লাইডে এর উত্তরটা খুঁজে বের করি। উত্তরটা হলো, আমাদের বায়ুমণ্ডলের ওপরের স্তরগুলো একটা মহাজাগতিক ঢালের মতো কাজ করে। পৃথিবীর দিকে ছুটে আসা উল্কাপিণ্ডগুলো মেসোস্ফিয়ারে ঢোকা মাত্রই ঘর্ষণে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর তারও ওপরে থার্মোস্ফিয়ারে তৈরি হয় মেরুজ্যোতির মতো অসাধারণ সব মহাজাগতিক দৃশ্য। আমরা তো বায়ুমণ্ডলের স্তরগুলো এক এক করে দেখলাম, কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সিস্টেমটাকে চালায় কোন শক্তি? এর ইঞ্জিনটা কোথায়? উত্তর একটাই, সূর্য। চলুন দেখি এই মহাজাগতিক ইঞ্জিনটা ঠিক কিভাবে কাজ করে। সূর্য থেকে পৃথিবীতে যে শক্তিটা এসে পৌঁছায় তাকেই বলে ইনসোলেশন। সহজ ভাষায় বলতে গেলে এটাই হলো সেই ফুয়েল বা জ্বালানি যেটা পৃথিবীর আবহাওয়া, জলবায়ু আর জীবনের পুরো ইঞ্জিনটাকেই চালু রাখে। তবে সূর্য যে পরিমাণ শক্তি পাঠায় তার সবটাই কিন্তু পৃথিবী গ্রহণ করে না। অনেকটা শক্তি আয়নার মতো ধাক্কা খেয়ে সোজা মহাকাশে ফিরে যায়। এই যে শক্তি প্রতিফলিত হয়ে ফিরে যায়, সেই ক্ষমতাকেই বলা হয় অ্যালবেডো। পৃথিবীতে আসা মোট সৌরশক্তির প্রায় ৩৪% হল এই অ্যালবেডো। মানে ভাবুন একবার, প্রায় ১/৩ শক্তি পৃথিবীকে গরম করার কোনো সুযোগই পায় না, তার আগেই ফিরে যায়। আর এই কাজটা সবচেয়ে বেশি করে মেঘ। আমরা তো এতক্ষণ জানলাম যে ওপরে উঠলে ঠান্ডা লাগে, কিন্তু যদি বলি কখনো কখনো এর ঠিক উল্টোটাও হয়। মানে উচ্চতা বাড়ার সাথে সাথে ঠান্ডা না লেগে বরং গরম লাগে। এই অদ্ভুত অবস্থাকেই বলে বৈপরীত্য উত্তাপ। শান্ত মেঘমুক্ত রাতে পাহাড়ি উপত্যকায় এটা প্রায় দেখা যায়। আর হ্যাঁ, পরীক্ষার জন্যও কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। সূর্যের তাপ তো আর পৃথিবীতে সব জায়গায় সমানভাবে পড়ে না, কোথাও বেশি গরম তো কোথাও কম। আর তাপমাত্রার এই পার্থক্যের জন্যে বাতাস এক জায়গা থেকে আরেক জায়গা ছুটতে শুরু করে, আর এটাকে আমরা বলি বায়ু প্রবাহ। চলুন পৃথিবীর এই বিশাল উইন্ড মেশিন কিভাবে কাজ করে সেটা একটু দেখে নিই। ব্যাপারটা খুবই সহজ। যেখানে বাতাস ঠান্ডা আর ভারী হয়ে নিচে নামতে থাকে, সেখানে তৈরি হয় উচ্চচাপ, আর আকাশ থাকে একদম পরিষ্কার। অন্যদিকে যেখানে বাতাস গরম আর হালকা হয়ে ওপরে ওঠে, সেখানেই তৈরি হয় নিম্নচাপ, যা মেঘ আর বৃষ্টির কারণ। আর প্রকৃতির নিয়মই হল বাতাস সবসময় উচ্চচাপের এলাকা থেকে নিম্নচাপের এলাকার দিকেই ছুটে যাবে। নিরক্ষরেখার কাছে একটা খুব ইন্টারেস্টিং জোন আছে, যার নাম ITCG। এখানে উত্তর আর দক্ষিণ গোলার্ধের বাণিজ্য বায়ু এসে একসঙ্গে মেশে, কিন্তু মেশার পরেই এখানকার বাতাস সোজা ওপরের দিকে উঠে যায়, ফলে ভূপৃষ্ঠে প্রায় কোনো বাতাসই থাকে না। এই শান্ত গুমোট অবস্থার জন্যই প্রাচীনকালের নাবিকরা এর নাম দিয়েছিল ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয়। দক্ষিণ গোলার্ধে যেহেতু জমিনি ভাগের থেকে জলভাগ অনেক বেশি, তাই পশ্চিমা বায়ু প্রায় কোনো বাধা ছাড়াই প্রচণ্ড গতিতে বইতে থাকে। বিশেষ করে ৪০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের কাছে এই বায়ুর গর্জন শুনেই নাবিকরা এর নাম দিয়েছিল গর্জনশীল চল্লিশা বা রোরিং 40s। এতক্ষণ ধরে আমরা বায়ুমণ্ডলের গ্লোবাল সিস্টেমটা বোঝার চেষ্টা করলাম। এবার চলুন দেখি এই বিশাল আয়োজনটা কিভাবে আমাদের খুব কাছের বৃষ্টি বা কখনো কখনো ভয়ঙ্কর ঝড়ের চেহারা নেয়। বায়ুমণ্ডলের এই বিশ্বজোড়া খেলাটা যে কিভাবে আমাদের স্থানীয় জীবনে প্রভাব ফেলে, তার সবচেয়ে ভালো উদাহরণ হল আশ্বিনের ঝড়। শরৎকালে বঙ্গোপসাগরে যে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়গুলো তৈরি হয়, বিশ্বজুড়ে সেগুলো ট্রপিক্যাল সাইক্লোন নামে পরিচিত, আর আমরা পশ্চিমবঙ্গে সেটাকেই এই নামে চিনি। তাহলে পুরো আলোচনা থেকে আমরা বুঝলাম যে এই অদৃশ্য বায়ুর সাগরটা আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের আবহাওয়া তৈরি করছে, এমনকি মহাজাগতিক বিপদ থেকেও রক্ষা করছে। দিনের শেষে প্রশ্নটা হলো যে বায়ুমণ্ডল আমাদের এত কিছু দিচ্ছে, তাকে রক্ষা করার জন্য আমাদের দায়িত্বটা ঠিক কী? এটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে। মাধ্যমিকের সমস্ত পরীক্ষার্থীদের জন্য আজকে আমাদের এই বিশেষ আলোচনা।
ভূগোল পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বায়ুমণ্ডল, তাই না? তো কিভাবে প্রস্তুতি নিলে এই চ্যাপ্টার থেকে পুরো নম্বর তুলে আনা যায় সেই কৌশলটাই আজ আমরা একসাথে জেনে নেব। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আমি জানি মাধ্যমিক পরীক্ষায় বায়ুমণ্ডল অধ্যায়টা অনেকের কাছেই বেশ চিন্তার একটা কারণ, বিশেষ করে যখন একটু ঘুরিয়ে বা বড় প্রশ্ন চলে আসে তখন মনে হয় সব যেন গুলিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, চিন্তা করার কিচ্ছু নেই। আজ আমরা ঠিক এই কাজটাই করব। গত কয়েক বছরের প্রশ্নপত্র ঘেঁটে আমরা দেখব কোন ধরনের প্রশ্ন বারবার আসছে আর উত্তর লেখার একদম সঠিক পদ্ধতিটাই বা কী। এই আলোচনার পর দেখবে বায়ুমণ্ডল অধ্যায়টা অনেকটাই সহজ লাগছে। আচ্ছা, প্রথমে শুরু করা যাক ছোট প্রশ্ন দিয়ে। এই 2 নম্বরের প্রশ্নগুলোই কিন্তু ভালো নম্বরের ভিতটা গড়ে দেয়। এখানে শুধু সংজ্ঞাটা ঠিকঠাক লিখলেই পুরো নম্বর পাওয়া যায়, মানে একদম পকেটে চড়ে আসে। যেমন ধরো অ্যালবেডো, এটা প্রায়ই আসে। এর মূল বিষয়টা কি? যে সূর্যরশ্মি পৃথিবীতে আসছে, তার 34% পৃথিবীকে গরম না করেই সোজা মহাশূন্যে ফিরে যায়। ব্যাস, এই ধারণাটা পরিষ্কার করে লিখে দিলেই 2 নাম্বার একদম পাকা। এরপর আসছে আপেক্ষিক আর্দ্রতা। এই সংজ্ঞাটায় দুটো জিনিস শুধু খেয়াল রাখতে হবে। 1, বায়ুতে এখন কতটা জলীয় বাষ্প আছে, আর 2, ওই বায়ুর সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত। এই দুটোর অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলে উত্তরটা একেবারে নিখুঁত হবে। আর সব শেষে নিরক্ষীয় শান্ত বলয় বা ডোলড্রমস। এখানকার মূল ব্যাপারটা হলো গরম হাওয়া সোজা ওপরের দিকে উঠে যায়, মানে পরিচলন স্রোত হয়। এর ফলেই পাশাপাশি কোনো বাতাস বয়মা আর জায়গাটা শান্ত থাকে। এই কারণটা শুধু উল্লেখ করে দিলে হবে। দেখলে তো, এই ছোট ছোট প্রশ্নগুলো দিয়েই কেমন আত্মবিশ্বাস বেড়ে যায়। এবার চলো পরের ধাপে যাওয়া যাক। 3 নম্বরের প্রশ্নগুলো সাধারণত ব্যাখ্যামূলক হয়, মানে কোনো ভৌগোলিক ঘটনার কারণ জানতে চাওয়া হয়। এখানে পয়েন্ট করে উত্তর দিলে কিন্তু খুব ভালো নম্বর ওঠে। এই যে দেখো, স্থলবায়ু আর সমুদ্রবায়ুর পার্থক্যটা, এটা তো একটা খুবই জনপ্রিয় 3 নম্বরের প্রশ্ন। দিনের বেলায় কি হয়, স্থলভাগ তাড়াতাড়ি গরম হয়ে নিম্নচাপ তৈরি করে আর সমুদ্র থেকে ঠান্ডা বাতাস ছুটে আসে। রাতে ঠিক তার উল্টো। এই মূল পার্থক্যগুলো মনে রাখলে উত্তর লেখাটা একদম সোজা। এটা একটা ক্লাসিক প্রশ্ন, যা প্রায়ই পরীক্ষায় দেখা যায়। সাধারণত মনে হতে পারে, আরে উপরে গেলে তো সূর্যের কাছে যাচ্ছি, তাহলে ঠান্ডা লাগবে কেন? এর উত্তরটা কিন্তু বেশ মজার। আসল কারণটা হলো আমাদের বায়ুমণ্ডল সরাসরি সূর্য থেকে গরম হয় না, বরং পৃথিবী থেকে যে তাপটা ফিরে যাচ্ছে তা দিয়ে গরম হয়, মানে নিচ থেকে গরম হয়। তাই যত উপরে যাওয়া যায় বাতাস তত পাতলা হতে থাকে, আর পাতলা বাতাস তো বেশি তাপ ধরে রাখতে পারে না। পরীক্ষককে ঠিক এই পয়েন্টগুলোই সহজ করে বুঝিয়ে দিতে হবে। আর এবার আমরা চলে এসেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 5 নম্বরের বড় প্রশ্নে পুরো নম্বর পেতে হলে কিন্তু ব্যাখ্যার সাথে একটা পরিষ্কার লেবেলযুক্ত ছবি আঁকা মাস্ট। চলো দেখে নিই এটা কিভাবে করতে হয়। এটা 5 নম্বরের জন্য একটা খুবই সম্ভাব্য প্রশ্ন। এর ব্যাখ্যা আর ছবি আঁকা দুটোই আমরা ধাপে ধাপে দেখব। মনে রাখতে হবে, ভূগোলে ছবি কিন্তু অর্ধেক কথা বলে দেয়। তো প্রথমে কি করতে হবে? একটা পাহাড় আঁকতে হবে, আর দেখাতে হবে যে জলীয় বাষ্প নিয়ে একটা বাতাস এসে তাতে ধাক্কা খাচ্ছে। পর্বতের যে ঢালে বাতাস ধাক্কা খায় সেটাই হলো প্রতিবাদ ঢাল। ছবির শুরুটা হবে এখান থেকেই। এরপর দেখাতে হবে ওই ভিজে বাতাসটা কিভাবে পাহাড়ের ঢাল বেয়ে ওপরে উঠছে। বাতাস যত উপরে ওঠে তত ঠান্ডা হতে থাকে, তাই না? আর এই ঠান্ডা হওয়ার ফলেই জলীয় বাষ্প জমে গিয়ে মেঘ তৈরি করে। এইখানেই হলো আসল পয়েন্ট। বৃষ্টিপাতটা মূলত প্রতিবাদ ঢালেই হয়, কারণ মেঘের সমস্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে এখানেই ঝরে পড়ে। ছবিতে বৃষ্টিটা খুব স্পষ্টভাবে দেখিয়ে দিতে হবে। সবশেষে বাতাস যখন পাহাড়টা পেরিয়ে অন্য দিকে অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায়, তখন তো তাতে আর জলীয় বাষ্প নেই, তাই সেই শুকনো বাতাস নিচে নামতে থাকে আর ওই অঞ্চলে খুব কম বৃষ্টি হয়। একেই বলে বৃষ্টিচ্ছায়া অঞ্চল। এই 4টে ধাপ ছবিতে দেখাতে পারলেই পুরো নম্বর তোমার। এই ধরনের ছবি সহ প্রশ্নগুলোই কিন্তু
5 নম্বরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আর কোন কোন বিষয় থেকে এমন বড় প্রশ্ন আসতে পারে সেটা বোঝার জন্যেই এবার একটু গোয়েন্দাগিরি করা যাক, কি বলো? দেখা যাক পরীক্ষকদের পছন্দের টপিক কোনগুলো। এই টেবিলটা দেখলেই একটা স্পষ্ট প্যাটার্ন বোঝা যাচ্ছে, তাই না? বহির্জাত প্রক্রিয়া মানে নদী, বায়ু বা হিমবাহের কাজ থেকে প্রতি বছর একটা বড় প্রশ্ন আসবেই। যেমন ধরো, বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া ভূমিরূপ, যা মূলত মরু অঞ্চলের ভূগোলের অংশ। একইভাবে বিশ্ব উষ্ণায়ন বা বায়ুচাপ বলয়ের মতো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এই বিশ্লেষণ এটাই প্রমাণ করে যে কয়েকটি নির্দিষ্ট টপিকের ওপর জোর দিলে বড় প্রশ্ন কমন পাওয়াটা প্রায় নিশ্চিত। তার মানে স্মার্ট পড়াশোনা করে এই জায়গাগুলো ভালো করে তৈরি করতেই হবে। তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপটা কি দাঁড়ালো? পরীক্ষা হলে যাওয়ার আগে ফাইনালি কোন কৌশলগুলো মাথায় রাখতে হবে চলো একবারে দেখে নিই। এই 4টে সহজ ধাপ যদি ঠিকঠাক অনুসরণ করা যায় তাহলে ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে খুব ভালো নম্বর তোলা সম্ভব। আসল কথা হলো কৌশল, শুধু গাদা গাদা মুখস্থ করা নয়। আর এটাই হলো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ভূগোলে উত্তরপত্রকে সুন্দর করে তোলার সেরা উপায় হলো ঠিক জায়গায় ঠিক ছবিটা এঁকে দেওয়া। পরীক্ষক এতে সবচেয়ে বেশি ইমপ্রেসড হন। আশা করি এই আলোচনাটা তোমাদের প্রস্তুতিতে অনেক সাহায্য করবে। এখন যখন কৌশলগুলো জানা হয়েই গেছে, তখন ভাবার বিষয় হলো কোন টপিকটা দিয়ে প্রস্তুতিকে আরও মজবুত করা যায়। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল।